দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন পৃথিবী দুই ভাগ হয়ে যায়, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে তার মিত্র রাষ্ট্রগুলো মিলে ন্যাটো তৈরি করে, আরেকদিকে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন নাম দিয়ে পূর্ব ইউরোপীয় রাষ্ট্রগুলোকে নিয়ে এবং এশিয়ার কিছু রাষ্ট্রগুলোকে নিয়ে সোভিয়েত ইউনিয়ন গঠন করে। এবং তারও একটি মিত্র জোট ছিল, সেটি হচ্ছে ওয়ারশ জোট। কিন্তু এই জোটগুলো যতটা না প্রকাশ্য কার্যক্রম করেছে, তার চেয়ে অনেক বেশি গোপন কার্যক্রম করেছে, যেটিকে এই সময়ে আমাদের বাংলাদেশে খুব ঘৃণিত একটি শব্দ হিসেবে উচ্চারণ করা হচ্ছে, গুপ্ত। এই গুপ্তচর বৃত্তির উৎকৃষ্ট উদাহরণ ছিল এই দুটি রাষ্ট্র, একদিকে আমেরিকা আর একদিকে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। তারা এই গুপ্তচর বৃত্তিতে বিলিয়ন বিলিয়ন ডলার তারা খরচ করেছে। আমেরিকার সিআইএ, রাশিয়ার কেজিবি, এছাড়াও আরও কিছু গোয়েন্দা সংস্থার নাম পৃথিবীতে খুবই উচ্চারিত হয়েছে। তার মধ্যে পরবর্তীতে বিশ্ব রাজনীতির বিস্ফোরা হয়ে ওঠা ইসরায়েলের মোসাদ, ভারতের এরকম বেশ কিছু গোয়েন্দা সংস্থার নাম বিশ্বে উচ্চারিত হয়েছে। তারা পৃথিবীব্যাপী তাদের কার্যক্রমের নজর রেখেছে। অবশ্যই সেগুলো যতটা না তার দেশের জন্য উপকারী, অন্যান্য দেশের জন্য ছিল তার ভীষণ রকমের ক্ষতিকর। যে দেশগুলোতে তারা কার্যক্রম চালিয়েছে সেখানে তারা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। একটা উদাহরণ দেওয়া যাক। কিউবা হচ্ছে আমেরিকার ফ্লোরিডা রাজ্যের খুব কাছে, অর্থাৎ প্রায় 80 কিলোমিটার দূরত্বে, 80 থেকে 100 কিলোমিটার দূরত্বে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র হচ্ছে ফ্লোরিডা। কিউবা, ফ্লোরিডা থেকে কিউবার দূরত্ব 80 থেকে 100 কিলোমিটারের মধ্যে, একেবারে নিকটের একটি রাষ্ট্র। তো এই রাষ্ট্রটিতে কমিউনিস্ট শাসন চলছে। এর বিরুদ্ধে আমেরিকা এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধেই লিপ্ত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ফিদেল কাস্ট্রোকে হত্যা করার জন্য, সেখানে রেজিম পরিবর্তন করার জন্য, সেখানে অভ্যুত্থান তৈরি করার জন্য, অর্থাৎ যে কোনোভাবেই হোক ফিদেল কাস্ট্রো এবং কিউবাকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য অথবা ফিদেল কাস্ট্রোকে হত্যা করার জন্য এমন কোনো চেষ্টা আমেরিকা করেনি যেটা আমেরিকা বলতে পারবে না। খোদ ফিদেল কাস্ট্রোকে হত্যা করার জন্য কমপক্ষে 100 বার উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি তার প্রেমিকাদের মধ্যেও এই গুপ্ত বাহিনী ছিল, গুপ্তচর ছিল। তার প্রেমিকাও তাকে হত্যা করার জন্য, ফিদেল কাস্ট্রোকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে, সেটি ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার এই এতগুলো চেষ্টা, 100-র মতো হত্যা চেষ্টা করা হয়েছে ফিদেল কাস্ট্রোকে। তার খাদ্যের মধ্যে বিষ দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। সে যে ঘড়ি পড়ত, ঘড়ির মধ্যেও এক ধরনের সংকেত দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। হেন কোনো চেষ্টা নেই যেটা করা হয়নি, কিন্তু শেষ পর্যন্ত ফিদেল কাস্ট্রোর স্বাভাবিক মৃত্যু হয়েছে। উনি জীবন সায়ান্নে এসে স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। আমেরিকা তাকে পারেনি, অর্থাৎ এই গুপ্তচর বৃত্তি দিয়ে তাকে হত্যা করতে দুঃখিত, তাকে হত্যা করা যায়নি, তাকে নির্মূল করা যায়নি। সেই কিউবা এখনও সেই তাদের কমিউনিস্ট শাসন ব্যবস্থা বলবৎ রেখেছে, যদিও আমেরিকার নানা রকম রক্তচক্ষু হুমকি দামকি প্রতিদিনই তারা পাচ্ছে। তো এই যে গুপ্তচর বৃত্তি, এটি পৃথিবীতে সবচেয়ে আলোচিত ঘটনা। শুধু এটি ফিদেল কাস্ট্রো বা কিউবার বিপক্ষেই নয়, সারা পৃথিবীতেই আমেরিকা এরকম তার গুপ্তচর বৃত্তি চালিয়েছে। তার বিপরীতে সোভিয়েত রাশিয়াও সেই গুপ্তচর বৃত্তি চালিয়েছে। আবার যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, তারপরে বর্তমান রাশিয়াও এই অব্যাহত কার্যক্রম রেখেছে, তাদের এই গুপ্তচর বৃত্তি চলছে। এগুলো হচ্ছে রাষ্ট্র থেকে রাষ্ট্র, সরকার থেকে সরকার, এইভাবে তাদের দেশের স্বার্থকে উদ্ধার করার জন্য, স্বার্থকে নিয়ন্ত্রণে রাখার জন্য, অন্যদেরকে দমন রাখার জন্য তারা এই ধরনের কার্যক্রমগুলো চালায়।
বাংলাদেশেও এই সময়ে সবচেয়ে আলোচিত, সবচেয়ে নিন্দিত, সবচেয়ে ঘৃণিত শব্দটি হচ্ছে গুপ্ত। একটি রাজনৈতিক সংগঠন এবং তার অঙ্গ সংগঠন দীর্ঘদিন, বিশেষ করে আওয়ামী লীগের যে 15.5 বছর, এই 15.5 বছর তারা বিভিন্নভাবে গুপ্ত থেকে তারা কার্যক্রম চালিয়েছে, প্রকাশ্যে কখনোই আসেনি। এমনকি তারা যে এই গুপ্ত থেকেছে এটির যথেষ্ট পরিমাণে ভিডিও ফুটেজ এবং স্থির চিত্র হাতে আসার পরও তারা এটাকে মিথ্যা বলার চেষ্টা করছে, অস্বীকার করার চেষ্টা করছে। যদি এখন একটি কথা হয়তো বলে দেওয়া যায় এগুলো এআই দিয়ে তৈরি করা, কিন্তু এগুলো ফ্যাক্ট চেক করলে পরে এগুলোর বাস্তবতাটাই সত্য হয়ে দাঁড়াবে। এবং এই সত্যকে অস্বীকার করার তাদের কোনো উপায় নেই বলে তারা গুপ্ত শুনলেই ক্ষেপে যাচ্ছে, রেগে যাচ্ছে। বিপক্ষ দলকে তারা নারকীয় হিংস্রতায় হামলা চালাচ্ছে। তারই একটি উৎকৃষ্ট উদাহরণ, চট্টগ্রামে কোনো একটি কলেজের দেয়ালে গুপ্ত শব্দটি ব্যবহার করা হয়েছিল, লেখা হয়েছিল দেয়াল লিখন হিসেবে। এরকম দেয়াল লিখন আমরা এরশাদের বিরুদ্ধে অসংখ্যবার ঢাকার সমস্ত দেয়ালে লিখেছি, পোস্টারে লিখেছি, ব্যঙ্গচিত্র দিয়ে বিভিন্ন সাপ্তাহিক পত্রিকা বেরিয়েছে। কিছু সাপ্তাহিক পত্রিকা তো শুধুমাত্র ব্যঙ্গচিত্রের কারণেই বিখ্যাত হয়ে গেছিল। তার মধ্যে জয় জয় দিন, সুগন্ধা এরকম নামে বেশ কিছু সাপ্তাহিক পত্রিকা খুবই জনপ্রিয় হয়ে গেছিল। এরশাদ হিংস্র ছিল, এরশাদ বর্বর ছিল, এরশাদ সামরিক শাসক ছিল, এরশাদ খুনি ছিল, কিন্তু তারপরও এই প্রতিষ্ঠানগুলোকে, এই দেয়াল লিখনগুলোকে, এই পত্রিকাগুলোকে, এই সংগঠনগুলোকে নির্মূল করতে পারেনি। তাহলে আজকে যারা গুপ্ত শুনেই চিৎকার চেঁচামেচি করছে, ভয়ে আতঙ্কে তাদের কাঁপন ধরে যাচ্ছে এবং তার ফলশ্রুতিতে তারা হিংস্র হয়ে উঠছে, প্রতিপক্ষকে সুন্দর কিছু দিয়ে উত্তর দিয়ে, যুক্তি দিয়ে উত্তর দিয়ে, অথবা ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার যে মানসিকতা, সেটি তো তাদের ভিতরে কখনোই নেই। কারণ তাদের অতীত সেই 71 থেকে যে কলঙ্কে কালিমায় লিপ্ত রয়েছে, সেটি থেকেই তো তারা মুক্ত হতে পারেনি, মাপ চায়নি। তাহলে তারা গুপ্ত থেকে মুক্ত হবে কিভাবে? তবে এটুকু বলা চলে, তাদের পাপের ধারাবাহিক কার্যক্রমের মধ্যে দিয়ে আরও একটি শব্দ ঘৃণা করার জন্য, আরও একটি শব্দ তাদেরকে লজ্জা ফেলার জন্য, তাদের শরীরে জ্বালাপোড়া তৈরি করার জন্য তারা নিজেরাই জনগণের হাতে তুলে দিয়েছে। সেটি হচ্ছে গুপ্ত। গুপ্ত ততদিন পর্যন্ত তাদেরকে তাড়িয়ে বেড়াবে যতদিন পর্যন্ত তারা এখান থেকে ক্ষমা না চাইবে। বিপক্ষ দলের উপরে হামলা চালিয়ে নয়, নারকীয়তা চালিয়ে নয়, নৃশংসতা চালিয়ে নয়, বরং ক্ষমা চেয়ে, অতীতের ভুলের জন্য, অপরাধের জন্য ক্ষমা চেয়ে, নিঃশর্ত ক্ষমা চেয়ে আপনারা প্রকাশ্য হয়ে যান, বলেন আমি এই সংগঠন করি, আমি এই সংগঠনের নেতা, আমি এই সংগঠনের কর্মী। তাহলেই বরং এখান থেকে মুক্ত হওয়ার একটি রাস্তা বের হবে।